পবিত্র ঈদুল আজহার মহান আল্লাহকে খুশি করতে পশু কোরবানি চলছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে পশু জবাই এবং বর্জ্য অপসারণ বিষয় জানাতে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। এছাড়া রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং বরিশালে আছেন অমিত হাসান। শুরুতেই যাচ্ছে সুমনের কাছে। সুমন, পাড়া মহল্লায় পশু কোরবানির পর বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে কিনা, আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নেমেছে কিনা জানাবেন। সকাল থেকেই কুরবানির যে পশু সেটি জবাই হয়ে গেছে এবং এর যে বর্জ্য সেটি এখন পরিষ্কার করে ধানমন্ডিতে যে ডাম্পিং স্টেশনটি আছে সেখানে ফেলা হচ্ছে। এখানে মূলত হচ্ছে আপনার ঢাকার ধানমন্ডি, হাজারীবাগ, মোহাম্মদপুর, কলাবাগানের যত বজ্র আছে সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে বজ্রগুলো ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের কর্মযোগ্য চলছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, আমরা কথা বলেছি তাদের সঙ্গে, তারা সকাল 8টা থেকেই শুরু করেছে এই বর্জ্যগুলো কালেক্ট করার এবং দুপুরের এই সন্ধ্যার মধ্যেই শেষ করবে বলে আমাদের জানিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্থান থেকে ময়লা এসে এখানে ফেলা হচ্ছে এবং এখান থেকেই পরবর্তীতে তারা অন্যত্র কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ ময়লা স্তূপ হয়ে আছে ঢাকার বিভিন্ন স্থান থেকে। এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যতগুলো জায়গা আছে সেখান থেকে এখানেই মূলত ধানমন্ডির আশেপাশে যে এলাকা আছে যেখানে যেখানে ফেলা হচ্ছে এখান থেকে এবার নিয়ে চলে যাবে অন্যত্র। সেখানে গিয়ে তারা ই করবে। এখন আপনারা আমি যেটি জানাচ্ছিলাম যে ঢাকার বিভিন্ন স্থান থেকেই তারা মূলত আনা শুরু করেছে। আমরা কিছু কর্মীর সঙ্গে কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছে যে তারা দুপুরের মধ্যে যতটুকু চেষ্টা করবে এই ময়লা সরানো যায় তারা করবে। আর যদি খুব দেরি হয় এবং পশু যদি কোরবানি চলতে থাকে, কারণ ঢাকায় কিছুক্ষণ পরপরই এই পশু কোরবানি হয়, এর জন্য এদেরও একটু কাজ করতে বিলম্ব হচ্ছে। সেটি তারা জানিয়েছে যে রাত 10টা নাগাদ তারা এই পশুর যে কোরবানির যে বজ্র সেগুলো পরিষ্কার করে ফেলবে এবং এরপরে তারা ঢাকায় দুর্গন্ধমুক্ত রাখতে এখানে ব্লিচিং পাউডার দেওয়া হবে। সেটির জন্য আলাদা লোক নির্ধারণ করা হয়েছে এবং ঢাকার এই ধানমন্ডিতে আমি কিছু জায়গায় ঘুরে দেখেছি, এখনও সেখানে পশু কোরবানি চলছে এবং সেই পশুর বর্জ্য তারা বারবার নিয়ে আসছে এবং নিয়ে এখানেই আসছে মূলত ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে। এবং ঢাকা পরিষ্কারের যে ঘোষণা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার কথা অনুযায়ী এখানে মূলত তারা বজ্রগুলো নিয়ে আসছে এবং বিভিন্ন সংগঠনও আমরা দেখেছি ঢাকাকে পরিষ্কারের জন্য তারা কাজ করছে। এবং আপনার যে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির অনুযায়ী তারা কাজ করছে। এই ছিল আমার কাছে ঢাকার ধানমন্ডি থেকে সবশেষ। আমাদের সহকর্মী রয়েছে রাজশাহীতে, আমরা চলে যাব সেখানে রাকিবুল হাসানের কাছে। ধন্যবাদ সুমন। আসলে সকাল থেকে ঈদের নামাজের পরপরই তো রাজশাহীর 30টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যারা কোরবানি করেছেন তাদের কাজ প্রায় শেষের পথে এবং এই সময় আমরা যেটি দেখছি যে কোরবানির পশু থেকে যে সমস্ত বর্জ্য হয়েছে সেগুলো কিন্তু আলাদা করে স্তূপ করে রাখা হয়েছে এবং কিছু কিছু তরল বর্জ্য যেগুলো আসলে সম্ভব হলে তারা ড্রেনে ফেলেছেন, বাকিটা ধুয়ে পরিষ্কার করেছেন যে যার মতো। তবে যে সমস্ত বর্জ্যগুলো আসলে রাখা হয়েছে তার আগেই রাজশাহী সিটি কর্পোরেশন কিন্তু কোরবানি উপলক্ষে যে উদ্যোগগুলো নিয়েছিল বড় বড় ড্রেনগুলো পরিষ্কার করা এবং একই সাথে রাজশাহীতে প্রায় 84,000-এরও বেশি হোল্ডিং রয়েছে। সেই হোল্ডিংয়ের প্রত্যেককেই যে পলি ব্যাগ তারা পৌঁছে দিয়েছেন পরিবেশ বান্ধব এবং একই সাথে বর্জ্য রাখার জন্য যে আলাদা ব্যবস্থা করা সেটিও আসলে করেছিলেন। এবং আপনাকে বলে রাখি দর্শক যে রাজশাহী সিটি কর্পোরেশনের যারা খাসি কোরবানি দিয়েছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে ½ কেজি ব্লিচিং পাউডার এবং বর্জ্য রাখার জন্য পলিব্যাগ এবং একই সাথে গরু যারা কোরবানি করেছেন তাদেরকে 1 কেজি ব্লিচিং পাউডার এবং বর্জ্য রাখার জন্য বড় ব্যাগ দেওয়া হয়েছে এবং
প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ঘুরে ঘুরে দেখেছি যারা কোরবানি করেছেন তারা সেগুলো ব্যবহার করছেন এবং বর্জ্যগুলো সেখানে স্তূপ করে যেখানে কোরবানি করেছেন তার পাশে রেখে দিচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণের বেশ কয়েকটি ধাপ রয়েছে। তার মধ্যে প্রথমত আসলে সকাল থেকে যেটি হয় যে গৃহস্থালির যে সমস্ত বর্জ্যগুলো হয় এবং কোরবানির যে বর্জ্যগুলো হবে সেগুলো ওয়ার্ড পর্যায়ে আসলে ভ্যানে ভ্যানে সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে সেটি প্রত্যেকটি ওয়ার্ডে অর্থাৎ 30টি ওয়ার্ডে যে সেকেন্ডারি ডাস্টবিনগুলো রয়েছে সেই সেকেন্ডারি ডাস্টবিনগুলো গিয়ে আসলে ডাম্পিং করা হবে এবং পরবর্তীতে বিকেল 4টা থেকে সেকেন্ডারি ডাস্টবিনগুলো থেকে নিয়ে গিয়ে সরাসরি সিটি কর্পোরেশনের যে ডাম্পিং পয়েন্ট আছে সেখানে আসলে ফেলা হবে। সুতরাং এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে ওয়ার্ড পর্যায়ে যারা কর্মীরা রয়েছেন পরিচ্ছন্নতা কর্মী তারা রক্ত এবং অন্যান্য যে সমস্ত বর্জ্য আছে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করছেন এবং একই সাথে যেগুলো কঠিন বর্জ্য আছে পলিথিনে রাখা আছে সেগুলো কিন্তু তারা অপসারণ করার জন্য ইতোমধ্যে ভ্যান সহ কাজে নেমেছেন এবং সেটি ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড থেকে পাড়া মহল্লা গলিপথ থেকে সেগুলো নিয়ে যাওয়া হবে সেকেন্ডারি ডাস্টবিনে এবং সেই নিয়ে যাওয়ার কাজ কোনো কোনো জায়গায় শুরু হয়েছে। যেমন আমরা রাজশাহীর 5 নম্বর ওয়ার্ডে কিন্তু আসলে দেখেছি যে ওয়ার্ড পর্যায় থেকে নিয়ে সেটি ভেড়িপাড়া যে সেকেন্ডারি ডাস্টবিন রয়েছে সেখানে আসলে ফেলা হচ্ছে এবং একইভাবে প্রত্যেকটি ওয়ার্ডের যে সমস্ত সেকেন্ডারি ডাস্টবিনগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ফেলা হচ্ছে। অর্থাৎ প্রায় 8 ঘন্টার মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক যে কথা দিয়েছেন নগরবাসীকে সেই বর্জ্য অপসারণ করা হবে এবং সেটির কাজ আমরা লক্ষ্য করছি। দেখা যাক সেটি সন্ধ্যা নাগাদ আসলে কতদূর পরিচ্ছন্নতায় পৌঁছায়। তো একই অবস্থা কিন্তু বরিশালেও কোরবানি দেওয়ার পরে যে বর্জ্যগুলো হয়েছে সেটি নিশ্চয়ই ব্যবস্থাপনায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী অমিত। অমিত, একটু জানাবেন এ বিষয়ে আসলে বরিশাল সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিয়েছে? রাকিব, একটু জানিয়ে রাখি যে বরিশালে ঈদের নামাজ শেষ হওয়ার পরে যারা কোরবানিদাতা রয়েছে তারা কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় বিশেষ করে সড়কের পাশে কিংবা বাসাবাড়ির সামনে তারা কিন্তু সেই কোরবানিটি দিয়েছেন এবং সেই এই কোরবানির যে গোশত সেটি কিন্তু এখন কাটাকুটির কার্যক্রম চলছে, সেটিও প্রায় শেষের দিকে এবং সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে এবং যে ময়লা যেগুলো রয়েছে কিংবা বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট স্থানে রাখার তারা সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের মাধ্যমে সেগুলো একটি জায়গায় কিংবা ডাম্পিং স্টেশন যেখানে রয়েছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে কোরবানি যাতে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা হয় সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার যে কার্যক্রমটি সেটি তারা কিন্তু হাতে নিয়েছে এবং কোরবানির আগে থেকেই তারা কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে সেটি ঘোষণা দিয়েছেন। একটু জানিয়ে রাখি, বরিশাল মহানগরীর 30টি ওয়ার্ডে 202টি জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে কোরবানির পশু জবাই করা হবে, কিন্তু আসলে যারা নগরবাসী রয়েছেন তারা সেই জায়গাগুলো দূরে হওয়ার কারণে নিজের যে সুবিধা মতো জায়গায় কোরবানি করেছেন এবং প্রতিটি ওয়ার্ডেই আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন থেকে একটি করে বস্তা এবং যে ব্লিচিং পাউডার রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ করা হয়েছে যাতে ময়লাগুলো একটি জায়গায় থাকে, সেখান থেকে সংগ্রহ করতে সুবিধা হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো অপসারণ করা যায়, যার কারণে কিন্তু এই ব্যবস্থাটি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। একটু জানিয়ে রাখি, দুপুর 2টা নাগাদ কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে যে বর্জ্য ব্যবস্থাপনা কিংবা বর্জ্য অপসারণের কার্যক্রমটি সেটি পরিচালনা করবে নগরীর বগুড়া রোডে এবং তারা জানিয়েছেন যে এখানে প্রায় 700-র অধিক যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা নিয়োজিত থাকবেন এবং এছাড়া বিভিন্ন ধরনের লোডার ট্রাক, ডাম্পিং ট্রাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হবে। এছাড়া নগরীর যে পাড়া মহল্লাগুলো রয়েছে, ছোট ছোট অলিগুলি রয়েছে, সেখানে যে বক্স ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানের মাধ্যমে তারা কিন্তু বর্জ্যগুলো সংগ্রহ করছে, সেগুলো নিয়ে একটি জায়গায় স্তূপ করে রাখা হবে, সেখান থেকেই কিন্তু মূলত বড় ট্রাকে সেগুলো ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে, এমনটি বলছেন বরিশাল সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে নগরীর যে জায়গাগুলোতে কোরবানির পশু জবাই করা হয়েছে সেখানে কিন্তু নিজ উদ্যোগেই যারা কোরবানি দাতা রয়েছেন তারা পরিষ্কারের যে কার্যক্রমটি সেটি পরিচালনা করছেন এবং যে ময়লাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে ড্রেনের মধ্যে ফেলা হচ্ছে এবং সিটি কর্পোরেশন কিন্তু কোরবানির আগে থেকেই নগরীর যে ড্রেনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে রাখা হয়েছে যাতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা না হয়। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে আনন্দমুখর পরিবেশেই কিন্তু কোরবানি দাতারা কোরবানির কার্যক্রমটি সম্পন্ন করছেন এবং বর্জ্য ব্যবস্থাপনার দিকে কিন্তু সিটি কর্পোরেশন আলাদাভাবে নজরদারি দিচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী, পশু কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ময়মনসিংহ ও চট্টগ্রামে পশু কোরবানি শেষে শুরু হচ্ছে বর্জ্য অপসারণ। সে খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, চট্টগ্রামে পশু কোরবানি শেষে বর্জ্য অপসারণ শুরু হয়েছে কিনা, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? চট্টগ্রামে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় এবং তারপর আরও একটি প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয় এবং
এখন প্রায় 5 থেকে 4 ঘন্টা পেরিয়ে গেছে আমরা দেখছি। এর মধ্যেই অধিকাংশ পশু কিন্তু যে গরু জবাইয়ের পর যে কাটাকাটির কাজ সেটি কিন্তু অধিকাংশই হয়ে গেছে। আমরা আছি চট্টগ্রামের কাজীর ডেউরি এলাকায়। এখানে যেটি দেখছি যে মূলত যে বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু এনে বিভিন্ন যে ডাস্টবিনগুলো রাখা হয়েছে, নির্দিষ্ট স্থান রাখা হয়েছে, সেখানে এসে ফেলা হচ্ছে পশুর বর্জ্য। এবং সিটি কর্পোরেশনের যে নিয়োজিত যান আছে সেই যানগুলো এসে এখান থেকে বর্জ্য নিয়ে যাচ্ছে। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় 3200 পরিচ্ছন্ন কর্মী এবার কোরবানির ঈদকে ঘিরে নিয়োজিত রাখা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং 300-র মতো যান এই বর্জ্য অপসারণের কাজে কিন্তু নিয়োজিত আছে। আমরা যেটি দেখছি যে সকাল 9টা থেকে যখন পশু কোরবানির কার্যক্রম শুরু হয় এবং কাটাকুটির কাজ শুরু হয় তখন থেকে কিন্তু বর্জ্য অপসারণে নেমে পড়েন সিটি কর্পোরেশন। তবে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের যে কাজ সেটি চট্টগ্রামের যিনি সিটি মেয়র আছেন ডাক্তার শাহাদাত হোসেন তিনি উদ্বোধন করবেন বেলা 2টায়, এবং তারপর থেকে 6 ঘন্টা ধরা হয়েছে, অর্থাৎ 2টা থেকে সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে এই বর্জ্য অপসারণ করার পুরোপুরি বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছে সিটি মেয়র। এবং তিনি বলেছেন যে বর্জ্য কার্যক্রম যাতে নির্বিঘ্ন হয়, নিরবিচ্ছিন্ন হয়, সেজন্য সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী আছে বা মাঠ পর্যায়ের যারা কর্মী আছে তারা সর্বদা নিয়োজিত আছেন। এবং আমরা দেখছি যে বর্জ্য অপসারণের যে কার্যক্রম বিভিন্ন এলাকায় সেগুলো কিন্তু চলছে, এবং অলিগলি যেসব অলিগলিতে আছে সেখানেও কিন্তু সিটি কর্পোরেশনের ছোট ছোট যানবাহন রাখা হয়েছে, এবং চামড়া নেয়ার জন্য কিছু যানবাহন কিন্তু সিটি কর্পোরেশন থেকে নিয়োজিত করা হয়েছে। এবার মেয়র যেটি বলছেন যে বর্জ্যগুলো বিশেষভাবে সরিয়ে নেওয়ার জন্য নগরবাসীকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব একটি পলিথিন দেওয়া হচ্ছে, যেসব পলিথিনে কিন্তু নগরবাসী বর্জ্য সংরক্ষণ করে তারপর সিটি কর্পোরেশনের কর্মীদের হাতে সেটি তুলে দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তিনি জানাবেন সেখানকার বর্জ্য অপসারণ কার্যক্রমের সবশেষ। ফয়সাল, ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহের যে কোরবানির পশুর বর্জ্য সেটি কিন্তু অপসারণের কার্যক্রম শুরু হয়ে গেছে। একটু জানিয়ে রাখতে চাই এই সিটি কর্পোরেশন এলাকায় 16,000-এর মতো পশু কোরবানি হয়েছে 550টি স্পটে, এবং সেখানে ইতিমধ্যে কিন্তু 800 পরিচ্ছন্নতা কর্মী যারা নিয়োজিত রয়েছে তারা ইতিমধ্যে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে যেহেতু ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় আছি, এইখানে আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকারকে পেয়েছি। আমরা তাকে একটু জানতে চাই সার্বিকভাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সার্বিকভাবে কি কলেবরে সাজিয়েছে কিছু জানাতে। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতেছেন আমরা ইতিমধ্যে বর্জ্য পরিষ্কার কাজ শুরু করে দিয়েছি। আমরা আশা করি বিকাল 5টার ভিতরেই ময়মনসিংহ সিটিতে কোথাও আর বর্জ্য থাকবে না। যদি অলিগলিতে থাকে সেই সন্ধ্যার মধ্যে আমরা পরিষ্কার করে দিব। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ তদারকি করছেন সকল সিটি কর্পোরেশনে। কিছুক্ষণ আগে আমাকে খোঁজ নিয়েছেন বর্জ্যের কী অবস্থা। আমরা বলতেছি আমরা ফিল্ডে আসি, আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যাতে মানুষ বর্জ্যগুলো একটু পলিথিনে দিয়ে দেয়, তাহলে আমরা পারবো। এবং ময়মনসিংহ শহরে কোথাও কোনো জায়গায় কোনো বর্জ্য ইনশাল্লাহ সন্ধ্যার আগে সব পরিষ্কার দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন যে সিটি কর্পোরেশনের প্রশাসক। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে পরিচ্ছন্নতা কর্মীদের, সেই গাড়িটি কিন্তু এখানে এসেছেন, এবং এখানে যে কোরবানির যে বর্জ্যগুলো সেই বর্জ্যগুলো কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা এখানে পরিষ্কার করছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 800 পরিচ্ছন্নতা কর্মী ইতিমধ্যেই সকাল থেকে কাজ করছেন, এবং যেটা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের যে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু ময়মনসিংহ শহরের যত কোরবানি বর্জ্য রয়েছে সেগুলো তারা সম্পূর্ণ অপসারণ করবেন। এবং পাশাপাশি আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন যে কোরবানির স্পটগুলো রয়েছে সেখানে বস্তা এবং ব্লিচিং পাউডারগুলো ছিটিয়ে রাখা হয়েছে বা সেগুলো দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ, এবং তিনি অনুরোধ করেছেন যে কোথাও যেন মানে কোনো ড্রেনে যেন এই বর্জ্যগুলো ফেলা না হয়। তো সব মিলিয়ে ময়মনসিংহে এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে 12টার ঠিক পর থেকে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ, এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ফয়সাল করিম। ঈদুল আজহার দিনে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহে সরগরম রাজধানীর সায়েন্স ল্যাবের এলাকা। মৌসুমি ব্যবসায়ী মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া নিয়ে আসছে সায়েন্স ল্যাবে। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন জাবেদ আবদুল্লাহ। জাবেদ, সায়েন্স ল্যাবে চামড়া কেনা বেচার সবশেষ কি পরিস্থিতি দেখছেন? শাম্মী, ঈদ মুবারক। এরই মধ্যে কুরবানির যে পশুর চামড়া সেগুলো ধীরে ধীরে
সায়েন্স ল্যাবরেটরির এই যে মূল সড়ক রয়েছে সেই সড়কে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকেই দেখেছি যে মসজিদ, মাদ্রাসা, অন্যান্য যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছে সেই মৌসুমি ব্যবসায়ীর এরই মধ্যে চামড়া নিয়ে সায়েন্স ল্যাবের এই যে প্রধান সড়ক সেখানে আসছেন। একটু জানিয়ে রাখি যে সরকার এবার লবণযুক্ত কাঁচা চামড়ার দর ধরেছে 57 থেকে 62 টাকা, যেটি ঢাকার বাইরের দর, এবং ঢাকার ভেতরের চামড়ার দর ধরা হয়েছে 62 থেকে 67 টাকা। তবে অবশ্যই সেই চামড়াগুলো লবণযুক্ত হতে হবে। আমরা এখানে যারা চামড়া সংগ্রহ করছেন, চামড়া ব্যবসায়ী, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ফ্লে কাট যে চামড়াগুলো রয়েছে, অর্থাৎ ফ্রেশ কাট, যেগুলো নাইফ কাট বলা হয়, সেই চামড়াগুলো তারা সংগ্রহ করছেন না। যে চামড়াগুলো ফ্রেশ কাট নেই সেই চামড়াগুলো মূলত তারা সংগ্রহ করছেন 400 থেকে 600 টাকার মধ্যে। এবং যারা মৌসুমি ব্যবসায়ী তারা আমাদেরকে জানিয়েছে যে চামড়ার যে দর নির্ধারণ করা হয়েছিল সেই দর তারা পাচ্ছেন না, তারা চামড়া স্বল্প মূল্যে বিক্রি করছেন। এই দাবিটি মূলত যারা মৌসুমি ব্যবসায়ী, মাদ্রাসা, মসজিদ কর্তৃপক্ষ, তারা মূলত আমাদের কাছে এই অভিযোগটি করেছেন। সকাল থেকেই মূলত এখানে চামড়া সংগ্রহ করা হচ্ছে। এবার চামড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 70 থেকে 80 লাখ। আমি যারা চামড়া ব্যবসায়ী, যারা আড়তদার, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে নানা কারণে এবার মূলত যে চামড়ার লক্ষ্যমাত্রা সেটি পূরণ নাও হতে পারে। যদিও এবার চামড়ার দর 2 টাকা প্রতি বর্গফিট হারে সরকার কিন্তু বর্ধিত করেছে। যারা ব্যবসায়ী তারা বলছেন যে মূলত বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী মাত্র 80 থেকে 90 কোটি টাকার মতো তাদেরকে ঋণ দেওয়া হয়েছে, যেটি খুবই স্বল্প। যে টাকায় মূলত এই বিশাল অঙ্কের যে চামড়া, বিশাল সংখ্যায় যে চামড়া, সেটি কেনা সম্ভব নয়। একটু ভিন্ন তথ্য এভাবে দেওয়া যায় যে মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু এই চামড়াগুলো কাঁচা হিসাবে নিয়ে আসছেন, অর্থাৎ লবণ ছাড়া। সেই জায়গায় আড়তদাররা বলছেন যে লবণযুক্ত চামড়া হলে তারা মূল যে দামটি সেটি তারা পেত, ন্যায্য যে দাম সেটি তারা পেত। একটু জানিয়ে রাখি যে এখানে ছাগলের চামড়া ক্রয় হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। ছাগলের চামড়া সংগ্রহে আড়তদাররা একরকম অনীহা প্রকাশ করছে। এখনও আমরা প্রতি বছর যে চিত্রটি দেখি সায়েন্স ল্যাবরেটরি, সেই চিত্রটি এখনও জমে ওঠেনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি খুব ধীর গতি। ধারণা করা হচ্ছে সময় বাড়লে পাড়া মহল্লা থেকে মূল যে চামড়া সেগুলো হয়তো ধীরে ধীরে আসতে পারে। তখন হয়তো এখানকার যে চামড়া বেচা কেনার যে পরিস্থিতি সেটি হয়তো চিত্র বদলে যেতে পারে। সব মিলিয়েই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবরেটরি থেকে চামড়া সংগ্রহ এবং বিক্রির সবশেষ তথ্য।